সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী বিপ্লব গোস্বামীর সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের 28 জন শিল্পীর অংশগ্রহণে দলীয় চিত্রকলা প্রদর্শনী পিস অ্যান্ড ইউনিটি। প্রদর্শনী প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা। এই সময় চলবে 22 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেসের গ্যালারি জমে প্রদর্শিত হচ্ছে বৈশাখ এবং দেশজ শিল্পের পুনর্বায়ন শিরোনামে শিল্পী সামিনা নাফিজের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পীর তেল রং ও মিশ্র মাধ্যমে আঁকা 23টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 25 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। রাত 8:20 থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। ভাইয়া কি খুব মাইন্ড করেছে আমার উপরে? হ্যাঁ, ভাইয়া কি খুব আপসেট মনে হলো? তুমিও যে খুব ইলজিক্যাল কথা বলেছো তা না, ভাইয়াও যে কি করবে ঠিক বুঝতে পারছে না। হ্যাঁ, কিন্তু আমি তোর কথাও ঠিক বুঝতে পারিনি। তুই কি চাস? রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারহা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে। রাত 9:40 থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। আমাদের মা খুন হয়েছিলেন, সেটা আমরা এতদিন ধরে জানতে পারিনি। সেই দোষটা কিন্তু শুধুই বাবার। তুই এভাবে বলতে পারলি? সত্যি কথাটা আর কত দূর সরিয়ে রাখবে আপা? রাত 11:30টায় দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12:10 রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছে আলাপচারিতায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে চিত্রকলা প্রদর্শনী পিস অ্যান্ড ইউনিটি। প্রিয় দর্শক, প্রদর্শনী নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন চিত্রশিল্পী বিপ্লব গোস্বামী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? অনেক ভালো। পহেলা বৈশাখ, নতুন একটি বছর শুরু হলো এবং সেই সাথে আপনার প্রদর্শনীও শুরু হলো 13 তারিখ থেকে। তো প্রদর্শনীটা সম্পর্কে একটু জানতে চাইছি, যে দলীয় একটি প্রদর্শনী, ভারতের শিল্পী এবং আমাদের দেশের শিল্পীদের অংশগ্রহণে একটু যদি বলেন। আসলে প্রদর্শনীর নাম পিস অ্যান্ড ইউনিটি দিয়েছি, যেখানে শুধুমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়ার 28 জন শিল্পী অংশগ্রহণ করেছেন। টোটাল বাংলাদেশের হচ্ছে 12 জন, ইন্ডিয়ার হচ্ছে 16 জন। সেখানে আমার একটা সীমাবদ্ধতা আছে, যেহেতু আমি এখন ইন্ডিয়াতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পেন্টিংসের উপরে পিএইচডি করছি। সেখানে অন্যান্য দেশ থাকতে পারতো, কিন্তু সীমাবদ্ধতার কারণে এটা আমি কমিউনিকেট করতে পারিনি। যেসব শিল্পীদের এখানে ছবি আছে, শিল্পকর্ম আছে, তাদের সঙ্গে আমি সহজেই কমিউনিকেট করার সুযোগ পেয়েছি, তাদের সঙ্গে আমার মিশামিশি আছে। এই জন্য এই মাত্র 28 জন শিল্পীর ছবি নিয়ে, সে কারণে শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের শিল্পীদের এই আয়োজনটাই চিত্রকর্ম প্রদর্শনীর নাম দিয়েছেন পিস অ্যান্ড ইউনিটি, যেটা এখন খুব আকাঙ্ক্ষিত সকলের কাছে সারা দেশে। তো নামকরণের পেছনে আপনার অনুভূতিটা কি? নামকরণ, হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন যে এই সময় কেন আমি পিস অ্যান্ড ইউনিটি নিয়ে করছি।
আমি 2010 থেকে ইন্ডিয়াতে থাকছি পড়াশোনার জন্য। তা সেখানে আমি একটা ফিল করেছি যে দেশের বাইরে গেলে দেশপ্রেমটা কি সেটা ফিল করা যায়। তা যখন দেখি যে চারিপাশে বিশ্বজুড়ে যে একটা অস্থিরতা বিরাজ করছে, যে অস্থিরতাটা আমাদের সবার কাছে বোধগম্য, তা তখন আমার একটা অ্যাজ এ শিল্পী হিসেবে আমার মনে হলো যে এখান থেকে আমার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। আর এখন যে এক্সিবিশন চলছে, এক্সিবিশন পুরোটাই আমার ব্যক্তিগত উদ্যোগ। তা সেখান থেকে আমি বিভিন্ন আর্টিস্ট, বিভিন্ন মানুষদের সঙ্গে কথা বলি যে আমি এই ব্যাপারে আমি একটা এক্সিবিশন করতে চাচ্ছি পিস অ্যান্ড ইউনিটি নিয়ে। সবার সমর্থনে বা বিভিন্নভাবে সহযোগিতার কারণে আমার এখন চড়াই উত্তরার পরে এই এক্সিবিশন সফল হতে যাচ্ছে। আর এক্সিবিশন যার কারণেই আমার এক্সিবিশন ওপেন করেছেন আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর ভাই। সেখানে সভাপতিত্ব করেছেন শিল্পকলার ডিরেক্টর লিয়াকত আলী লাখি। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় ইন্দিরা গান্ধী কালচার সেন্টারের ডিরেক্টর জয়শ্রী কুণ্ডু, আমাদের বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী এবং আমাদের বড় আর্ট ক্রিটিক আমাদের আর্টের জগতে মঈনুদ্দিন খালেদ। এনাদের উপস্থিতিতে আমার উদ্বোধনটি শুরু হয়েছে। আপনি যেটা বললেন যে পিস অ্যান্ড ইউনিটি আপনার এই প্রদর্শনীটার থিম, সেক্ষেত্রে ছবিগুলোর ভেতরেও নিশ্চয়ই এই বিষয়বস্তুটাই প্রাধান্য পেয়েছে। হ্যাঁ, এটা দর্শক দেখলে বুঝতে পারবেন সেখানে পিস অ্যান্ড ইউনিটিকে কেন্দ্র করে ছবি আছে, বিভিন্ন কালারের, বিভিন্ন মিডিয়ার সেখানে ছবি দেখতে পারবেন। সেখানে কি পিস অ্যান্ড ইউনিটির ক্ষেত্রে বিপ্লবটা বেশি প্রাধান্য পেয়েছে নাকি দহন নাকি স্বপ্ন, কোনটা বেশি প্রাধান্য পেয়েছে? আসলে শিল্পকর্মের প্রকাশভঙ্গি বহুমুখী। আমরা একই কথা, একই বিষয় বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করতে পারি। সেখানে শুধুমাত্র বিপ্লবের মাধ্যমে প্রকাশ পাচ্ছে ওটা নয়। আপনার যখন একটা ল্যান্ডস্কেপ দেখবেন আমাদের বাংলাদেশে, যেখানে মিন্টুদের একটা ল্যান্ডস্কেপ যদি দেখেন, সেখানে হচ্ছে সে শহরকে কেন্দ্র করে তার ছবি কেন আসছে। এটা যদি প্রশ্নে যায়, সেখানে যে এক সময় আমাদের গ্রাম প্রধান দেশ, সেখানে যে শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে, এখানেও একটা শান্তির খোঁজে যে আমরা সেখানেও আপনি শান্তির জায়গাটা পিস অ্যান্ড ইউনিটির কথা বলে। আমার একটা ছবিতে দেখা যাচ্ছে যে একটা ভূগোলকের উপরে, বিশ্ব মানচিত্রের উপরে দাঁড়িয়ে একটা লোক, যেখানে আমি দাঁড়িয়ে সেখানে একটা কবুতর, রক্তাক্ত কবুতর ধরতে যাচ্ছি। কবুতর হচ্ছে একটা শান্তির প্রতীক। সেখানে সেইটা যদি শান্তির প্রতীকটাই যদি রক্তাক্ত হয়, সেখানে শান্তিটা কোথায়? সেই জায়গাটা আমি রক্ষা করার চেষ্টা করছি। এই ছবিগুলো সেখানে দেখতে পারবেন। বিভিন্নভাবে আসলে শান্তির লক্ষ্যটা, আকাঙ্ক্ষাটা প্রকাশ পেয়েছে। এখন যারা দেখবেন তারা বুঝে নেবেন অবশ্যই তাদের মতো করে। এটাই তো আসলে শিল্পের ভাষা। একদম। আপনার কাছে জানতে চাইছি যে আপনার ছবি আঁকার ক্ষেত্রে কোন ধরনের বিষয়বস্তু সাধারণত প্রাধান্য পায়? আমি এখন যে ছবিগুলো আঁকছি সেখানে সেমি অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, তবে এক জায়গায় যে থেমে থাকা একটা শিল্পীর চিন্তা ভাবনা যে একটা জায়গায় থেমে থাকে, মিডিয়াগতভাবে হোক, সাবজেক্ট বিষয়গতভাবে হোক, এক জায়গায় থেমে থাকে না। যখন যেটা ভালো লাগে, যে বিষয় নিয়ে করতে বা যে মিডিয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করা হয়, সেটা নিয়েই আগানো হয়। বিষয় কিংবা মিডিয়া, যেটা আপনি বললেন যে যখন যেটা ভালো লাগে সেটাই প্রাধান্য পায়, এই ভালো লাগাটা আসলে কিসে থেকে তৈরি হয়? দেখা থেকে না ভেতরের কোনো অনুভূতি থেকে? এটা হচ্ছে কি, আসলে আমাদের মানে এখানে একটা অবনীন্দ্রনাথের একটা কথা বলাই যায় যে দেখতে দেখতে দেখার চোখ তৈরি হয়। আমি যদি একটা জিনিস না দেখি বা একটা বিষয় সম্পর্কে আমার ধারণা না থাকে, তো সেই বিষয় সম্পর্কে বেশি দূর আগানো যায় না। তা আমাদের যে অগ্রজ যে শিল্পীদের শিল্পকর্ম, যদি আর্টিস্ট্রি যদি আমরা দেখতে চাই, সেখানে গথিক থেকে বর্তমান বা আর্লি পিরিয়ড থেকে এখন পর্যন্ত, এটা আমাদের আর্টিস্ট্রি যখন আমরা পড়ি তখন তাদের ছবিও আমাদের বোধগম্য দেখা হয়। তখন থেকে একটা ভাবনা জগৎটা তৈরি হয় যে আমি এদিকে আগাতে পারি, বা আমার ভালো লাগার থেকে, আমার মানসিক চাওয়া পাওয়ার থেকে আমি এদিকে আগাতে পারি বা এটা আমি করতে পারি। সেখান থেকে সাবজেক্টের পরিবর্তনটা আসে। আবার একটু এক্সিবিশনে ফিরে যাই। এখানে আপনার আঁকা কটি ছবি আছে? এখানে আসলে পুরো এক্সিবিশনটা যেহেতু আয়োজক হিসাবে আছি, তা সেখানে আমি একটু নিয়ম ভঙ্গ করিনি। সেখানে প্রত্যেকটা আর্টিস্টের কাছ থেকে দুটো করে রেখেছি, আবার অনেকের একাধিক আছে। বাট
আমার দুটো রেখেছি। একটা তো বললেন যে ভূগোলকের উপর একটি রক্তাক্ত কবুতর, অন্যটি আছে ওখানে দুটো হাতের মুদ্রা, নাচের মুদ্রা আছে। একটা হাতটা দেখলে বোঝা যাবে যে একটা পুরুষ এবং একটা নারীর। যে ছবিটার নাম দিয়েছি টুগেদার ভিজুয়াল নন ভিজুয়াল। সেখানে হচ্ছে কি আমার অনেক কিছু ঘটনা আমরা দেখতে পারি বা অনেক কিছু আমাদের ঘটনা বোধগম্য, আবার অনেক কিছু না। তা সেখানে একটা চাঁদেরও আছে, সূর্যও আছে, সিম্বলিক হিসেবে এটা ইউজ করেছি। আবার তার নিচেই আমি অবনতভাবে অন্যদিকে তাকিয়ে দেখছি, দেখার ভঙ্গিতে আমি আমার একটা ছবি আছে। সেখানে যে আমাদের চারিপাশে যা দেখছি, হ্যাঁ, আবার অনেক কিছু দেখা হচ্ছে না, সেই জায়গাটা প্রকাশ করার চেষ্টা করেছি। আবার যেহেতু সূর্য এবং চাঁদ আসছে, সূর্য থেকে চাঁদ অনেক দূরে নয়, এবং খুবই কাছে নয়। এই যে একটা টানাপোড়ন, এই টানাপোড়নটা আমার ভিতরে কাজ করছে বা চারিপাশেই কাজ করছে। একে অপরের থেকে আমি দূরে থাকছি, আবার কাছেও আসতে পারছি না। আবার ওখানে নাচের মুদ্রা দিয়ে আমি ওখানে বোঝাতে চাচ্ছি যে আমি কাছে যেতে যাচ্ছি, আবার পাচ্ছি না। এক ধরনের দ্বন্দ্ব, একবার দ্বন্দ্ব কাজ করছে। সেখান থেকেই আমার এই ছবিটা যে টুগেদার ভিজুয়াল নন ভিজুয়াল। এই যে যৌথভাবে করার ইচ্ছাটা, যেটা আপনি বললেন যে আপনার ব্যক্তিগত উদ্যোগে আপনি আয়োজনটা করেছেন, যৌথভাবে করার ইচ্ছাটা কেন হলো? এক ধরনের আদান প্রদানের কারণে? এটা বলাই যায়, বলা যেতেই পারে। আর দেখা যাচ্ছে কি যে আমি যৌথ কেন করলাম, এখানে বিষয়টা হচ্ছে কি, যখন আমার কথা, আমার শুধু ছবি দিয়ে আমি বলতে চাবো, তখন কিন্তু আমার কথাই বললাম। কিন্তু যখন এক জায়গায় অনেকেই আমরা এক জায়গায় হচ্ছি, তখন একটা আর্টিস্ট বা দর্শক বিভিন্ন জনের, বিভিন্ন আর্টিস্টের বিষয়টা বুঝতে পারবে, যেখানে যে তার চাওয়া পাওয়ার জায়গাটা কি। সেখান থেকে যে আমার থেকে বেরোয় সবাইকে এক জায়গায় করা, সবার মানে মতামত প্রকাশ করার সুযোগ করার জন্য এই যৌথ উদ্যোগটা। রবীন্দ্র ভারতীতে এই মুহূর্তে তো পিএইচডি করছেন চিত্রকলা বিষয়ে, পেইন্টিং নিয়ে, মাস্টার্সও করেছেন আপনি সেখানেই। তো এই যে ছবি আঁকার প্রতি ভালো লাগা, পড়াশোনা এবং প্রফেশনালিজমটাও আপনার এখানেই তৈরি হচ্ছে, এটা কখন থেকে এবং কেন শুরু হলো? এটা এক বড় ইতিহাস। হ্যাঁ, ছোট করে আমাদেরকে আমি আমার ছবি আঁকার হাতে করি বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের হাতে। যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকেই শুরু হয়, যেখানে ছবি আঁকার এই পর্যন্ত আসার পিছনে দুটো মানুষের কাজ বিশেষভাবে কাজ করছে বা উৎসাহ প্রেরণা জুগিয়েছে। সেটা হচ্ছে কি আমার বড়দাদা অরূপ গোস্বামী এবং আমার মা। তাদের যে তাড়না, হ্যাঁ, মানে তাড়নার জন্যই কিন্তু এ পর্যন্ত আসা এবং তাদের সহযোগিতার কারণে। তাই সেখান থেকেই যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন এস এম সুলতান মারা যান 1994 সালে। তারপর আমি খুলনা আর্ট কলেজে যাই। খুলনা আর্ট কলেজ থেকে প্রি ডিগ্রি করার পরে ইয়োডাতে ভর্তি হই, ধানমন্ডি ইয়োডাতে ভর্তি হই। এখানে আমি গ্র্যাজুয়েশন করি। গ্র্যাজুয়েশন করার পরে মাস্টার্স করতে কলকাতাতে চলে যাই রবীন্দ্র ভারতীতে। এখন ওখানে পিএইচডি করছি। মা এবং দাদা আপনাকে উৎসাহ দিতেন। পারিবারিক উৎসাহটা পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের বিষয় এবং এটা খুব কার্যকরী ভূমিকা পালন করে পরবর্তী জীবনে। কিন্তু তারা নিশ্চয়ই আপনার ভেতরে ছোটবেলা থেকে প্রতিভাটা দেখেছিলেন, যে কারণে উৎসাহ দিতেন। হ্যাঁ, এটা বলা যায়, কারণ আমি তাদের কাছে যেটা শুনি যে আমি ছোটবেলা থেকে একটা ছবি আঁকার প্রতি একটা ঝোঁক ছিল। সেখান থেকে আমার দাদারও ইচ্ছা ছিল যে, আর তার থেকে একটা বড় কথা হচ্ছে এস এম সুলতানের সঙ্গে আমার বড়দার একটা ভালো রিলেশন ছিল। বাড়িতে যাওয়া, এবং আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে ফুলের গাছ ছিল, যেটা হচ্ছে ফুলের গাছ, এস এম সুলতানের বাড়ি এবং আমাদের বাড়ি ফুলের গাছ আনা নেওয়ার একটা আদান প্রদান ছিল। এই জায়গা থেকে যেহেতু এস এম সুলতান থেকে দূরে নয় দাদা, সেখান থেকে তার একটা ইচ্ছা ছিল যে আমার ছোট ভাইকে আমি আর্টিস্ট হিসেবে তৈরি করতে চাই। সেখান থেকেই আমাকে একজন বড় শিল্পীকে দেখে মনের ভেতরে ইচ্ছে জেগেছিল। একদম। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এক্সিবিশন তো শেষ হয়ে যাবে 22 তারিখে। সামনে কোনো কাজের পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা এটা আছে, আমি সামনে এই পিস অ্যান্ড ইউনিটির উপরে আমি একাধিক দেশের শিল্পীদের নিয়ে এক্সিবিশন করতে চাই। এরপরে ইন্ডিয়াতে হবে এই এক্সিবিশনটা, এবং ধারাবাহিকভাবে চলবে, এবং এখানে আরও
অনেক শিল্পী যোগ হবে, শিল্পকর্ম যোগ হবে। আর দ্বিতীয়ত একটা কথা বলবো যে পিস অ্যান্ড ইউনিটির উপরে যে কাজ করাটা, এই কাজ করাটা আমি ধারাবাহিকভাবে মেনটেন করতে চাই অ্যাজ এ শিল্পী হিসেবে, যে সেখানে আমার শিল্পকর্ম এবং আমাদের শিল্পকর্ম মানুষের পাশে থাকতে পারে, মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, মানুষকে জাগ্রত করতে পারে এবং শান্তির বাণী সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার সব স্বপ্ন পূরণ হোক, এটাই প্রত্যাশা। আপনাকেও অনেক ধন্যবাদ এবং এনটিভিকেও অনেক ধন্যবাদ আমাকে এই এক্সিবিশন সম্পর্কে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং দর্শকের কাছে আমি রিকোয়েস্ট করব যে তিনারা যেন এক্সিবিশন শিল্পকলা একাডেমিতে গ্যালারি 2-তে এক্সিবিশন দেখতে আসেন। এই দুই দেশের শিল্পকর্ম দেখে তাদের ভালো লাগবে, এই প্রত্যাশা আমার থাকবে। এবং আমার এই ক্ষুদ্র আয়োজন যদি দর্শকদের ভালো লাগে তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।